নমস্কার, আমাদের চ্যানেল ক্রপ রেমেডিতে সকলকেই স্বাগত। আজকে আপনাদেরকে জীবাণু সার নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। দেখুন, জীবাণু সার বিভিন্ন ধরনের আছে, কিন্তু আমরা যে দু ধরনের জীবাণুটার কথা আজকে বলবো তার মধ্যে পড়ছে আপনার নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া। একটা হচ্ছে অ্যাজোডোব্যাক্টার আর আরেকটা হচ্ছে অ্যাজোস্পাইরিলাম। এখন এই জীবাণু সারের প্রতি এত গুরুত্ব কেন দিচ্ছি আমরা? কিসের কারণ? কেন এই জীবাণু সার এত গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে? দেখুন, বর্তমানে আমরা যে চাষ শুরু করেছি সেই চাষ কিন্তু অতীতকালেও হতো এবং ভবিষ্যৎকালেও হবে, কিন্তু বিজ্ঞানীরা তাদের গবেষণাগারে এটা প্রমাণ করেছে যে জীবাণু সার আর জৈব সার, এই দুটি সার যদি মাটিতে না ঠিকঠাক দেওয়া থাকে বা মাটিতে যদি না থাকে, তাহলে কিন্তু জমির উর্বরতা ধীরে ধীরে কমতে থাকবে। সাথে সাথে পরবর্তী প্রজন্মের জন্য এই মাটি কিন্তু আর চাষযোগ্য থাকবে না। তাহলে আমরা প্রাকৃতিক উপায়ে মাটিকে যতটা সুন্দরভাবে ভালো করে এটাকে রাখতে পারি ভবিষ্যতের জন্য, সেটা কিন্তু আমাদের লক্ষ্য। আর আমাদের এই ভিডিও করার কারণ কিন্তু এই দূর লক্ষ্যকে নিয়েই আমরা কিন্তু সবসময় আমরা এই উদ্দেশ্যে আপনাদের কাছে ছুটে আসছি। দেখুন, রাসায়নিক সার বা বিভিন্ন কীটনাশক এগুলো যত মাটিতে প্রয়োগ করবেন, জীবাণুর কিন্তু তত পরিমাণ ক্ষতি হতে শুরু করেছে। আর তার সাথে সাথে জৈব সারের কার্যকারিতাও নষ্ট হচ্ছে। কিন্তু জীবাণু সার আর জৈব সার যদি না থাকে মাটিতে, আপনি কখনোই ভালো ফসল পাবেন না। কারণ রাসায়নিক সারের কার্যকারিতা, জৈব সারের কার্যকারিতা সবকিছুই কিন্তু নির্ভর করে এই জীবাণুর উপর। তাহলে আজকে আমরা কিন্তু জানবো জাস্ট শুধুমাত্র দুটো জীবাণু, যেটা অত্যন্ত ইম্পর্টেন্ট, অত্যন্ত প্রয়োজনীয় দুটো জীবাণু। এক হচ্ছে নাইট্রোজেন ফিক্সিং জীবাণু, আর যেটা হচ্ছে মুক্তভাবে বাতাস থেকে নাইট্রোজেন আবদ্ধ করতে পারে। সেই দুটো জীবাণুর মধ্যে আমরা প্রথমে যেটা জানবো সেটা হচ্ছে অ্যাজোডোব্যাক্টার। অ্যাজোডোব্যাক্টার এটা কিন্তু মুক্ত বায়ুজীবী নাইট্রোজেন আবদ্ধকারী জীবাণু, অর্থাৎ বাতাস থেকে এরা মুক্তভাবে নাইট্রোজেন আপনার মাটিতে আবদ্ধ করে দিতে পারে। আর এই জীবাণুর সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে এরা কিন্তু কোনো গাছ বা কোনো উদ্ভিদের উপরে এরা নির্ভর করে না। এরা মুক্ত অবস্থায় মাটিতে থাকে এবং মাটিতে থেকে এরা কিন্তু আপনার বাতাসের নাইট্রোজেন এরা আমাদের মাটিতে সরবরাহ করে। এর 7টা প্রজাতি আছে, তার মধ্যে যে 3টি প্রজাতি আমাদের কাছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সব থেকে বেশি প্রয়োজনীয়, সেটা হচ্ছে অ্যাজোডোব্যাক্টার ক্রুকোকাম, অ্যাজোডোব্যাক্টার ভিলেনান্ডি আর অ্যাজোডোব্যাক্টার বিজেরিঙ্কিয়া। এই অ্যাজোডোব্যাক্টার প্রতি হেক্টরে আপনার কোনো একটা মরশুমে যদি আপনি প্রয়োগ করেন, দেখবেন 15 থেকে 20 কেজি নাইট্রোজেন কিন্তু বাতাস থেকে মুক্ত নাইট্রোজেন কিন্তু আবদ্ধ করে দিতে পারে। এখন এই অ্যাজোডোব্যাক্টার, তাহলে আমরা কিভাবে এটার থেকে কিভাবে এর উপকারিতা কিভাবে আমরা বুঝতে পারবো, বা এর উপকারিতা আমরা পেতে গেলে কোন কোন বিষয় আমরা লক্ষ্য রাখতে পারবো বা দেখতে পারবো, সেগুলো হলো, দেখুন, এক হচ্ছে প্রতি গ্রাম অ্যাজোডোব্যাক্টার নাইট্রোজেন নিয়ে, ওরা যে বাতাস থেকে নাইট্রোজেন নেয় তার থেকে কিন্তু প্রতি গ্রাম ওরা নাইট্রোজেন নিয়ে সেটা কিন্তু আপনার প্রায় 10 থেকে 15 গ্রাম পর্যন্ত আপনার মাটিতে বাতাসের মুক্ত নাইট্রোজেন আবদ্ধ করে দিতে পারে। অ্যাজোডোব্যাক্টার ক্রুকোকাম তার সাথে থায়ামিন, জিব্বারেলিক অ্যাসিড ইত্যাদি, ইন্ডোল বিউটারিক অ্যাসিড, এই ধরনের কিছু উৎসেচক বা হরমোন এরা কিন্তু এই জীবাণু সার কিন্তু মাটিতে মুক্ত করতে পারে বা এদের থেকে উৎপন্ন হয়, যেটা আমাদের কিন্তু গাছের পুষ্টি এবং বৃদ্ধিতে সাহায্য করে। অ্যাজোডোব্যাক্টার ক্রুকোকাম বিভিন্ন ব্যাকটেরিয়ানাশক এবং ছত্রাকনাশক ক্ষরণ উৎপাদন করে, যেটা আপনার
বিভিন্ন ব্যাকটেরিয়া জীবাণুকে বা ছত্রাকের জীবাণুকেও কিন্তু এরা মেরে ফেলতে পারে। তার সাথে সাথে এরা আমাদের ফলন কিন্তু অনেকটা বাড়িয়ে দিতে পারে। যেমন প্রমাণ পাওয়া গেছে যে টমেটোতে আর আপনার গমে অ্যাজিডোব্যাক্টার যদি ইউজ করা যায় তাহলে ফলন আপনার প্রায় 15%, ভুট্টাতে দেখা গেছে যে প্রায় 19%, আর ধানে প্রায় 14%, এবং লঙ্কাতে আপনার প্রায় 6% হারে ফলন বৃদ্ধি পেয়েছে এই সার ব্যবহার করার পরে। এই সারগুলো কোন কোন ফসলের জন্য ব্যবহার করা যায়? দেখুন, ধান, গম, ভুট্টা, আখ, বিভিন্ন রকম তৈলবীজ, শুধুমাত্র আপনারা ডাল জাতীয় শস্যে কিন্তু এটা ব্যবহার করবেন না, বাদবাকি সমস্ত ফসলে এটাকে ব্যবহার করা যায়। এই অ্যাজিডোব্যাক্টার ব্যবহার করতে গেলে আপনাদের কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। মানে কোন কোন বিষয়ের উপরে এই জীবাণু বৃদ্ধি পায় না, কোন কোন বিষয়ের উপরে। প্রথম কথা হচ্ছে যে এই জীবাণুতে বেলে মাটি, অর্থাৎ যদি মাটি স্যাঁতসেঁতে ভাব থাকে তাহলে কিন্তু এই জীবাণুর কার্যকারিতা বৃদ্ধি পায়। মাটির পিএইচ যদি 6 থেকে 7.5-এর মধ্যে থাকে তাহলে কিন্তু এই জীবাণুর বৃদ্ধি বা কার্যকারিতা অনেক বেড়ে যায়। 20 থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এই জীবাণুর কার্যকারিতা অনেকটা বেড়ে যায়। এছাড়া জৈব সারের সাথে যদি এই জীবাণু প্রয়োগ করেন, অর্থাৎ মাটিতে যদি জৈব সার থাকে তাহলে কিন্তু এই জীবাণুর কার্যকারিতা ধীরে ধীরে বেড়ে যাবে। মাটিতে যদি প্রয়োজনীয় ফসফেট যদি আপনারা ব্যবহার করতে পারেন তাহলেও কিন্তু এই জীবাণুর কার্যকারিতা বেড়ে যাবে। অত্যধিক নাইট্রোজেন যদি মাটিতে থেকে যায় তাহলে কিন্তু এদের নাইট্রোজেন সংবন্ধন করার ব্যাপারটা কিন্তু এরা করতে পারে না অতটা ভালো। এখন আর যে ছত্রাকনাশক বা কীটনাশকগুলোর উপরে এরা কিন্তু অনেকটা, এদের কার্যক্ষমতা অনেকটা বাড়া কমা হতে থাকে। যদি কার্বনডাজিম, ম্যানকোজেব, আপনার বেনোমিল বা সালফার এই ধরনের যদি ছত্রাকনাশক ইউজ করেন তাহলে কিন্তু এই জীবাণুর কার্যকারিতা ঠিক থাকবে। মানে কীটনাশকের মধ্যে আপনারা যদি মনোক্রোটোফস বা কার্বোফুরান এই ধরনের যদি কীটনাশক ব্যবহার করেন তাহলে এই জীবাণুর কার্যক্ষমতা উদ্দীপ্ত হয়, অর্থাৎ ভালো থাকে। আর 10G আর কার্বারিল যদি আপনারা ইউজ করেন তাহলে মাঠে যদি ব্যবহার করেন তাহলে কিন্তু এই জীবাণু প্রথম দিকে কিছুটা হলেও এর ক্ষতি হয়, কিন্তু ধীরে ধীরে 8-10 দিন পরে আস্তে আস্তে করে ওই জীবাণু ওই যে কীটনাশকের কার্যক্ষমতা কিন্তু নষ্ট করে দেয় এবং এরা আস্তে আস্তে করে বেড়ে যায়। এখন এই জীবাণু যখন ব্যবহার করবেন তখন কিছু সতর্কতা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। প্রথম কথা হচ্ছে মাটিতে কিন্তু পর্যাপ্ত জৈব সার দেবেন। হয় জীবাণু যখন ব্যবহার করছেন সেই সময় দিতে পারেন বা তার আগে দিতে পারেন। মাটির এই জীবাণু সার ব্যবহার করার 5 থেকে 7 দিন আগে বা 5 থেকে 7 দিন পরে কখনো কীটনাশক বা রাসায়নিক সার ব্যবহার করবেন না। সরাসরি রোদ্রে এই জীবাণুকে রাখা যাবে না, অত্যধিক হিটের কাছে এই জীবাণুকে রাখা যাবে না, জীবাণুর কিন্তু ক্ষতি হবে। মেয়াদের মধ্যে, অর্থাৎ যে সময় জীবাণুটা তৈরি হয়েছে তার যে নির্দিষ্ট একটা মেয়াদ বলা আছে, অর্থাৎ 6 মাসের মধ্যে, তৈরির 6 মাসের মধ্যে কিন্তু জীবাণুটাকে ব্যবহার করতে হবে। উপযুক্ত প্রজাতির জীবাণু ব্যবহার করবেন, অর্থাৎ যেটা উৎকৃষ্ট মানের, যেটা যে ফসলের জন্য উপযোগী সেই ধরনের জীবাণু ব্যবহার করবেন। আর যদি গাছের শিকড়ে যদি এই জীবাণু দিয়ে শোধন করতে চান তাহলে কিন্তু গাছের শিকড়টাকে বা বীজটাকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে তবে কিন্তু এটাকে শোধন করবেন। আর মাটির পিএইচ অবশ্যই
অ্যাজিডোব্যাক্টরের জন্য অবশ্যই থাকবে আপনাদের 6 থেকে 7.5-এর মধ্যে। আর যখন এই জীবাণুটা কিনবেন কোনো নামি ভালো কোম্পানির কাছ থেকে কিন্তু জীবাণুটা নেবেন, তাহলে আপনাদের দেখবেন যে এই জীবাণু সারের যে ব্যবহার এবং তার যে কার্যকারিতা সেটা আপনারা ভালোভাবে জমিতে তার ফলাফল দেখতে পাবেন। যখন আপনি এটাকে এই জীবাণু সার মাটিতে যখন ব্যবহার করবেন, এরা কিন্তু প্রতি হেক্টরে আপনার কোনো একটা সিজনের জন্য 25 কেজি নাইট্রোজেন মাটিতে আবদ্ধ করতে পারে। এই জীবাণুর নানা ধরনের উদ্ভিদ বৃদ্ধিকারক যে হরমোন বা উৎসেচক এরা কিন্তু ক্ষরণ করতে পারে, ভিটামিনস। এই জীবাণুর কয়েকটি ফসলে উল্লেখযোগ্যভাবে ফলন বৃদ্ধি করে, তার মধ্যে প্রথমত ধান, আর দ্বিতীয় হচ্ছে গম। ধানে হচ্ছে প্রায় 17% এবং গমে হচ্ছে প্রায় আপনার 15%-এর কাছে, 16, গমে হচ্ছে 6%। যে সকল বিষয়ে এই জীবাণুর কার্যকারিতা অ্যাকচুয়ালি প্রভাবিত করে সেটা হচ্ছে যে মাটিতে অবশ্যই জৈব সার থাকতে হবে, মাটির পিএইচ একই রকমভাবে 6 থেকে 7.5-এর মধ্যে থাকতে হবে, উপযুক্ত ফসফেটযুক্ত সার কিন্তু মাটিতে ব্যবহার করতে হবে, কার্বনডাজিম, ম্যানকোজেব, বেনোমিল, সালফার এই ধরনের ছত্রাকনাশক দিয়ে এদের কিন্তু আবার আমরা বলি যে আপনার স্প্রে বা আপনি যদি ব্যবহার করতে চান জমিতে এই ধরনের ছত্রাকনাশক ব্যবহার করবেন। একই রকমভাবে আপনারা কিন্তু কীটনাশকের ব্যাপারটা ফলো রাখবেন। কীটনাশক কিন্তু এখানেও ওই ধরনের কার্বোফুরান বা মনোকোটোফস এই ধরনের কীটনাশকগুলো ব্যবহার করলে এরা ভালো, বা এরা আপনাদের বেলে মাটি বা দোআঁশ মাটিতে ভালো কাজ করবে। আর অ্যাজিওস্পাইরিলাম যে জমিতে একটু জল ধরে থাকে, অর্থাৎ একটু জলা জমিতে কিন্তু অ্যাজিওস্পাইরিলাম ভালো কাজ করে। আর এই অ্যাজিওস্পাইরিলাম বা অ্যাজিডোব্যাক্টর আপনারা কিভাবে প্রয়োগ করতে পারেন, বীজ শোধনের মাধ্যমে বা বীজের সাথে ব্যবহার করতে পারেন। 200 গ্রাম মতো এই জীবাণুর অ্যাজিডোব্যাক্টর বা অ্যাজিওস্পাইরিলাম এই জীবাণু নিয়ে তার সাথে 300 থেকে 400 মিলি জলের সাথে ভালো করে মিশিয়ে ওই মিশ্রণে বীজগুলোকে সুন্দর করে আপনারা পরিষ্কার ঠান্ডা জায়গায় মিশিয়ে ওটাকে ছায়াতে শুকিয়ে নেবেন, তারপরে ওটাকে প্রয়োগ করবেন। বীজ শোধন যেটা করবেন 20 গ্রাম প্রতি কেজি বীজের সাথে দিয়েও কিন্তু আপনারা বীজ শোধন করতে পারেন। আর মাটিতে এটা যদি ব্যবহার করেন 1 একরের জন্য আপনারা 3 কেজি অ্যাজিওস্পাইরিলাম বা অ্যাজিডোব্যাক্টর আপনারা 100 কেজি জৈব সারের সাথে ভালো করে মিশিয়ে এটা মাটিতে ছড়িয়ে দিতে পারেন, ছায়া অবস্থায় ছায়াতে রেখে, বা যে সময় বিকেল বেলার দিকে যে সময় রৌদ্রের বা তেজটা থাকবে না সেই সময় দিতে পারেন। আর আখের ক্ষেত্রে, আলুর ক্ষেত্রে অ্যাজিডোব্যাক্টর যদি ব্যবহার করতে বা অ্যাজিডোব্যাক্টর বা অ্যাজিওস্পাইরিলাম যদি ব্যবহার করতে চান, তাহলে কিন্তু আপনাদেরকে 30 দিনের মাথায় অর্থাৎ প্রথম চাপান এবং দ্বিতীয় চাপান অর্থাৎ 60 দিনের মাথায় আলুর মাটি ধরানোর সময় বা আখের মাটি ধরানোর সময় কিন্তু দিতে হবে। এবং এইটা প্রতি চাপানের সঙ্গে, মানে প্রথম চাপান আর সেকেন্ড চাপানের সঙ্গে 3 কেজি করে আপনারা একরে ব্যবহার করতে পারেন। আমাদের এই পরামর্শ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন। আর বিভিন্ন সমস্যা বিষয়ে যদি কোনো কিছু জানার থাকে তাহলে আমাদের এই চ্যানেলের কমেন্ট বক্সে লিখবেন, আমরা আশা করি আপনাদের সমস্যার সমাধান করে দেব।